আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময়ে RTVতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, নির্বাচন যতই দেরিতে হবে ষড়যন্ত্র ততই বৃদ্ধি পাবে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করেছেন। পতিত স্বৈরাচার দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কারের আগেই রাজনৈতিক দলগুলোর চাপের মুখে গঠিত 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন শপথ নিতে যাচ্ছে আগামীকাল। কমিশন গঠনকে কেন্দ্র করে বিগত বছরগুলোর মতো রাজনৈতিক বিতর্ক দেখা না গেলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে নির্বাচন কমিশন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করা, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা, স্থানীয় সরকারের সবকটি নির্বাচন একই দিনে করা, না ভোট চালু, রাষ্ট্রপতি নির্বাচন সহ সব নির্বাচন সরাসরি ভোট করা সহ বিভিন্ন পরামর্শ উঠে এসেছে। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচনী ট্রেনের গন্তব্য ও লক্ষ্য। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান, সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান এবং কিছুক্ষণের ভিতরে আমাদের সঙ্গে যোগ দেবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম। দর্শক, আপনি আলোচনায় অংশ নিতে পারেন টেলিভিশনের পর্দায় দেখার নম্বরে ফোন করে। আপনি প্রতিক্রিয়া দিতে পারেন, মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন, লিখতে পারেন ফেসবুকেও। যাচ্ছে মূল আলোচনার বিষয় নির্বাচনী ট্রেনের গন্তব্য ও লক্ষ্য। প্রথমেই শুরু করতে চাই ইলিয়াস খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো একজন রাজনৈতিক বিশ্লেষক এবং আপনি জানেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন যে নির্বাচনের প্রক্রিয়া এবং সংস্কার একইভাবে শুরু হয়েছে এবং ট্রেন চলা শুরু করেছে এবং আগামীকালকে যেটি নির্বাচন কমিশন শপথ গ্রহণ করবে তারা 5 জন সদস্য বিশিষ্ট। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সংস্কারের আগেই যে নির্বাচন কমিশনটি গঠিত হলো, সে আগের সরকারের আদলেই কিন্তু বিষয়টিকে সংস্কার করা হয়নি, 5 জন গঠিত হলো। এই বিষয়টি কীভাবে দেখবেন, বিশেষ করে এত বড় একটি আন্দোলন হলো? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচক এবং অনুষ্ঠান যারা দেখছেন। না, এটি সাংঘর্ষিক না আমি মনে করি, কারণ নির্বাচন কমিশন গঠিত হয়েছে এর অর্থ এই নয় যে সংস্কার থেমে থাকবে। কারণ নির্বাচন কমিশন গঠিত হওয়ার পরে অনেকগুলো কাজ রয়েছে, যেমন ভোটার তালিকা ঠিক করা। ভোটার তালিকা ঠিক করতে কিন্তু অনেক দিন চলে যাবে, আমরা নিশ্চয়ই জানি। বেশ কয়েক মাস লাগার কথা ভোটার তালিকা একদম হালনাগাদ করা। সুতরাং সংস্কার কাজগুলো চললো, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সহ। না, বলতে চাইছি নির্বাচন কমিশন তো সংস্কার হওয়ার কথা, তার আগেই যে নির্বাচন কমিশনার নিয়োগ করা হলে সেই বিষয়টি জানতে চেয়েছি আপনার কাছে আমি। নির্বাচন কমিশন সংস্কার হবে এটি আপনি যথাযথ আসার আগেই। হ্যাঁ, ব্যক্তি নিয়োগের তো কোনো অসুবিধা নেই। তারা যে প্রস্তাব করবে সেগুলো তো নানা ধরনের প্রস্তাব আসছে, আমি শুনেছি আসতেছে, এবং তাদের বোধহয় আরও 1-2 মাস সময় আছে যে এটি পুরো সংস্কার প্রস্তাব তুলে ধরা। সুতরাং এর মধ্যে জাস্ট নির্বাচন কমিশনার নিয়োগ করলো। যে সংস্কার করা তো এটা ব্যক্তি বিষয়ের সংস্কার না, এটা নির্বাচন প্রক্রিয়াটা কি হবে। যেমন আমাদের নির্বাচন প্রক্রিয়াটাকে কিন্তু গত 15.5 বছর ধরে নির্বাচনে পাঠানো হয়েছিল। শুধু স্থানীয় সরকার নির্বাচন না, অন্যান্য কোনো শুধু পার্লামেন্ট নির্বাচন না, স্থানীয় সরকার, ট্রেড বডি নির্বাচন, প্রফেশনাল বডি নির্বাচন, কোনো নির্বাচন কিন্তু বাংলাদেশে গত 15.5 বছর হয়নি। যেমন আপনি যখন সাংবাদিক শুরু করেছেন, আপনার পিছনে বছর আমরাও করেছি। আমরা দেখেছি যে বিএমএ, তারপরে বর্ণাঢ্য নির্বাচন হতো, বর্ণাঢ্য নির্বাচন, এই এফবিসিসিআই। কিন্তু এই গত 15.5 বছর দেখেছি বিশ্ব জায়গা থেকে বলে দেওয়া হতো যে অমুকের সভাপতি, অমুকে সেক্রেটারি। সুতরাং তাদের সঙ্গে ভোটারদের কোনো যোগাযোগ থাকতো না। সুতরাং এই কারণে, এবং এখন কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটি, বাংলাদেশের মানুষের একটি নির্বাচনী ক্ষুধার সৃষ্টি হয়েছে। তারা খুব ক্ষুধার্ত, ভোট দিতে চায় তারা, কারণ তারা বহুদিন যে কোনো স্তরে যে কোনো প্রতিষ্ঠানে। কারণ আমরা জানি যে এবার যারা আন্দোলন করেছে, বিশেষ করে যে ছাত্র সমাজের কথা বলি, তারা যখন ভোটার হয়েছে এরপর কিন্তু তারা ভোট দিতে পারেনি। কারণ আমরা জানি যে 14, 18 এবং 24 সর্বশেষ 24 কীরকম নির্বাচন হয়েছে। সুতরাং মানুষ ভোট দিতে চায়। তো আমি মনে করি নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এখন নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে। যেমন একটি ভালো প্রস্তাব এসেছে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো সব একই দিনে হবে। আমরা কিন্তু দেখেছি যে, আমার একটি মনে আছে যে 14 বা 15 সালে বোধহয় উপজেলা পরিষদ নির্বাচন হয়েছিল 5টি ধাপে। প্রথম 2টি ধাপে দেখা গেল যে বিএনপির লোকজন অধিকাংশ জায়গায় জিতছে উপজেলা নির্বাচনে।
ঠিক পরে 3টি যে ধাপ ছিল সেগুলোতে আর কোথাও কোনো ভোট হয় নাই, সব জায়গায় আওয়ামী লীগের প্রার্থী জিতে গেছে, কারণ তখন কারচুপি করা হয়েছে। সুতরাং সব জায়গায় যদি একদিনে হয় তাহলে শক্তি কি বলে যে একটি এলাকায় বিভিন্ন এলাকা থেকে লোক এসে শক্তি প্রয়োগ করে সেটির সুযোগ কিন্তু কম এবং নির্বাচনী ব্যয়ও কম। এ ধরনের অনেকগুলো প্রস্তাব এসেছে। সুতরাং আমি মনে করি নির্বাচন কমিশন গঠিত হলে তারা তাদের প্রক্রিয়াগুলো শুরু করবে, তারপর নির্বাচন কিভাবে হবে সেটি হয়তো সংস্কার প্রস্তাবগুলো পেলে সেই সিদ্ধান্ত নিতে পারবে। এবং যে কথাটা আমি শুরুতে বলেছি যে নির্বাচন গঠিত হওয়ার পরে প্রথম কাজ হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ করা, সেটি কিন্তু অনেক সময় লাগবে। যেমন আমি কদিন একটি গণমাধ্যমের কল্যাণে একটি রিপোর্ট দেখলাম যে 8 মাস সময় লাগতে পারে। সুতরাং অন্য অন্য সংস্কারের যে উদ্যোগগুলো আছে সেগুলোও চলুক, নির্বাচন কমিশন সংস্কার কী কী প্রস্তাব আসুক আমরা দেখি, বাট এরা এই সুযোগে এই কাজটি করে ভোটার হালনাগাদ করা, তো সেটি নিয়ে কোনো সংস্কার প্রস্তাব নিশ্চয়ই আসবে না, তাই না? সুতরাং এটি অন্তত তারা করতে পারে এবং একটি দীর্ঘ প্রতীক্ষিত একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু বাংলাদেশের যে জনপ্রত্যাশা ছিল যে আমার পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারি, আমি যেন একটি বিশেষ দলের প্রার্থীকে ভোট দিলাম না, তার দামি প্রার্থীকে ভোট দিব, সেই শিশুর যেন সৃষ্টি না হয়। আমি আমার যাকে ইচ্ছা তাকে আমি ভোট দেবো, সেই পরিবেশ যেন বাংলাদেশের মানুষ পায়। এবং আমি সাধুবাদ জানাচ্ছি বর্তমান সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের জনমনে কিন্তু একসময় একটু সন্দেহ উদ্রেক করেছিল যে আদৌ নির্বাচন এত দ্রুত হবে কিনা, সেই সন্দেহ কিন্তু একসময় মানুষের মধ্যে এসেছিল। বাট এই নির্বাচন কমিশনের গঠনের মধ্যে দিয়ে আমি আশা করতে চাই নির্বাচনী প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে এবং খুব দ্রুত নির্বাচন হবে মানুষের। ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে যাচ্ছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান, আপনি কি বলবেন বিশেষ করে যে সংস্কার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকার শুরু করেছে, 6টি কমিটি গঠন করেছে, মূল এবং অন্যান্য কমিটি গঠিত হয়েছে, প্রায় 15টির মতো কমিটি গঠন করা হয়েছে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে সংস্কার প্রক্রিয়া যেটি আজকে শুরু হয়েছে, তিনি 2 বছর আগেই সেটি বিএনপি শুরু করেছে, আজকে যেটি অর্থাৎ চুয়াডাঙ্গার একটি অর্থাৎ গণজামায়াতে তিনি বলেছেন। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। এটি ব্যাখ্যা যদি করেন আপনি। ধন্যবাদ। আপনারা দুজনেই সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, হাজারো সাংবাদিকের শিক্ষক, এবং আজকে যারা আমাকে শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সংস্কার একটা প্রক্রিয়া, পৃথিবী যেদিন শুরু হয়েছে সেদিন থেকে সংস্কার কাজ শুরু হয়েছে এবং এই সংস্কারটা শেষ হবে পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে। যদি বলা হয় যে আমি সংস্কার করছি, আমার একটা টার্গেট, একটা স্ট্যান্ডার্ড না থাকে অথবা একটা ডেস্টিনেশন না থাকে, তাহলে সংস্কার কোন জায়গায় শেষ হবে এটা বলাও সম্ভব না। বিএনপি বারবার যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে গিভ আস এ গাইডলাইন, যে গাইডলাইনের উপর এদেশের মানুষ বিশ্বাস করতে পারবে যে তারা এই জায়গা পর্যন্ত সংস্কারটা করবে, এই জায়গায় স্ট্যান্ডার্ডে গিয়ে যখন পৌঁছবো তখন আমরা নির্বাচনটা দেব। আসলে সেই জিনিসটাই চাচ্ছে, সেই জিনিসটা দেশের মানুষ চাচ্ছে, বিএনপি সেই কথাটাই বলছে। আজকের চুয়াডাঙ্গায় যেই সমাবেশ হলো, সেই সমাবেশের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই কথাটাই বলার চেষ্টা করেছেন যে আমাদের সংস্কার কার্যক্রমের জন্য আমাদের একটা রোডম্যাপ দেওয়া প্রয়োজন এবং এই রোডম্যাপটা দিতে গিয়ে যদি কোনো ধরনের গড়িমসি করা হয়, কোনো ধরনের টাইম ক্ষেপণ করা হয়, তাহলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এবং ওনার কনসার্নটা বেসিক্যালি যে কারো এগেনস্টে এরকম নয়, কারণ উনি বারবারই একটা কথা বলেছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এটা আমাদেরই সরকার, কারণ গত এই 15 বছর 7 মাস যাবৎ পলাতক স্বৈররানী খুনি হাসিনার লেসপেন্সার এবং তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামটাই ছিল মানুষের মুক্তির আন্দোলন, মানুষের চাওয়া পাওয়ার আন্দোলন। সুতরাং আজকে যে সরকারটা এখানে প্রতিষ্ঠিত আছে এটা আমাদেরই সংগঠন, আমাদেরই সরকার, জনগণেরই সরকার। সুতরাং এই সরকার যদি ফেল করে কোনোভাবে তাহলে এটা আমাদেরই ফেল। এই জন্য ওনার পরামর্শটা হচ্ছে যে একটি রাষ্ট্র পরিচালনার জন্য একটি রাজনৈতিক দল যে এক্সপিরিয়েন্সটা আছে, গ্যাদার করেছে দীর্ঘ বছর ধরে, দীর্ঘ দশক ধরে, এখানে যারা আছেন, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য অ্যাডভাইজার্স ইনক্লুডিং চিফ অ্যাডভাইজার, যে ওই এক্সপিরিয়েন্সটা তো ওনারা গ্যাদার করেন নেই। যেহেতু গ্যাদার করেন নেই, দেয়ার উইল বি লট অফ অবস্ট্রাকশনস, এবং যেটা আমরা ফেস করছি বেসিক্যালি। আপনি খেয়াল করে দেখবেন যখন জাতিসংঘে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব গেলেন ক্লিনটনের একটা অনুষ্ঠানে, উনি বক্তব্য দেওয়ার সময় একজন মানুষ যার নাম উনি জানেন না,
জানেন না কিভাবে সেখানে গেলেন, কিভাবে সে স্টেজে গিয়ে উঠলেন। এই যে জিনিসটা ঘটে গেল বিষয়টা, আপনি যদি চিন্তা করেন ওখানে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকতেন, কারণ ওটা কি ঘটনা ঘটতে পারত? কোন চিপা দিয়ে সে ঢুকে গেল, কেন ঢুকে গেল? তার মানে কি? মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা এক্সপার্টিস থাকে। আপনারা সাংবাদিক মানুষ, সাংবাদিকতা হচ্ছে সাংবাদিকরা একজন বিবেক, জাতির বিবেক। এখন আপনাকে যদি এমন একটা জায়গায় ক্যামেরা চালানোর জন্য দায়িত্ব দিয়ে দেওয়া হয়, আপনি সেটা পারবেন না, এটা আরেকজনের দায়িত্ব। তো সেই জন্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, এই যে প্রক্রিয়া যত বিলম্ব করা হবে, তাতে করে আমরা যে আন্দোলন সংগ্রাম করে রক্ত দিয়ে জীবন দিয়ে যে সরকারটাকে প্রতিষ্ঠা করলাম, সেই সরকারটা ব্যর্থ হয়ে যাবে। আর এই সরকারের ব্যর্থতা মানে জনগণের ব্যর্থতা, এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা। সুতরাং এটা ব্যর্থ হতে দেওয়া যায় না। সুতরাং আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের কাজ করা উচিত একসাথে, ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য। আরেকটা বিষয় আমি একটু জাস্ট বলতে চাই, কিছু কিছু সময় কিছু কিছু মানুষ, আচ্ছা, আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে যে কখনো কখনো দেখা যায় নির্বাচন প্রশ্নে যখন সংস্কারের প্রশ্ন আসে এবং নির্বাচনের প্রশ্ন আসে, তখন কেউ কেউ অনেকেই বলবার চেষ্টা করেন যে অর্থাৎ বিএনপি স্পষ্ট করেছে যে নির্বাচন যত বিলম্ব হবে ষড়যন্ত্র তত হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু অন্যরা বলেছে যে সংস্কার শেষে নির্বাচন, অর্থাৎ যারা আন্দোলনরত যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের ভিতরে কোনো ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে কিনা এই নির্বাচনকে কেন্দ্র করে বা সংস্কার এবং নির্বাচনকে কেন্দ্র করে। আই থিঙ্ক এখানে যে আন্দোলনকারী যত রাজনৈতিক দলগুলো ছিল, 40-45টা রাজনৈতিক দল আপনি যতগুলো ধরেন, ও রাজনৈতিক দলের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স নাই। বেসিক্যালি তারা চায়, প্রত্যেকটা রাজনৈতিক দলই বলছে একটা যুক্তিসঙ্গত টাইম ফ্রেমের কথা। বেসিক্যালি এই কথাটা সবাই বলছে। অনেকে বলছেন যে সংস্কারের শেষে নির্বাচন, রাইট, সংস্কার শেষে নির্বাচন। এখন সংস্কারটা কোন সংস্কার? একটা টাইম ফ্রেম তো থাকবে, সংস্কার কোন জায়গা পর্যন্ত সংস্কার, টাইম ফ্রেমটা দরকার। রাইট। ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। আমি এ পর্যায়ে যাচ্ছি তারেকুল ইসলাম, আপনার কাছে। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। বিষয়টি হচ্ছে যে নির্বাচন আগামীকালকে নির্বাচন কমিশন শপথ গ্রহণ করবে, 5 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের সদস্য ওত নিতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এর ভিতরেই নির্বাচন সংস্কার কমিশন গঠিত হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন, সেটা কাজ করছে তারা, এবং আজকে তাদের মিটিং ছিল। সেই ক্ষেত্রে অর্থাৎ সংস্কারের আগেই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে অনেকে কেউ কেউ বলছেন যে এটি অর্থাৎ সংস্কার করলে ভালো হতো। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? অর্থাৎ আগের ফর্মেই হচ্ছে। জি, ধন্যবাদ। প্রথমত আমি একটু অ্যাপোলোজাইজ করে নিব, আমি দেরি করে ফেলেছি, আসলে একটু আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস ছিল, এট দ্য সেম টাইম আমার একটু প্রবলেম। যাই হোক, আমি প্রশ্নে আসি। সেটি হচ্ছে যে সংস্কার কমিশন, যেটি নির্বাচন সংস্কার কমিশন, অনেকগুলো সংস্কার কমিশন হলো, তার মধ্যে একটি নির্বাচন, যেখানে আমাদের প্রতিনিধিত্বের জায়গা থেকে আমরা একজন শিক্ষার্থী প্রতিনিধিও নিশ্চিত করতে পেরেছিলাম। আমাদের আশা ছিল, চাওয়া ছিল যে সংস্কার কমিশন যেটি করবে সেটি হচ্ছে যে এই নির্বাচন ব্যবস্থাকে কিভাবে একটি আধুনিক এবং সাস্টেনেবল একটা ডেমোক্রেসি যাতে আমাদেরকে উপহার দিতে পারে, সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যেই সংস্কারগুলো প্রয়োজন তার প্রস্তাবনা করবে, তারপরেই নির্বাচনের প্রসঙ্গ আসবে নির্বাচন কমিশন। কিন্তু যখন আসলে নির্বাচন কমিশনটা দেওয়া হলো, আমরা আসলে আর সবার মতো আমরাও কিছুটা অবাক হয়েছি। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমাদের যে, আপনি জানেন যে আমাদের নির্বাহী কমিটি হয়েছে, সেখানেও আমরা আমাদের ফোরামে আলাপ করেছি যে কাজটা তো আসলে আমাদের কাছে ঠিক যৌক্তিক লাগছে না। তবে যারা আমরা তো আসলে ঠিক সরকারের কোনো ডিসিশন মেকিংয়ে আমাদের কোনো স্টেক আসলে নাই। আপনাদের প্রতিনিধি আছে? আমাদের প্রতিনিধি আছেন, অফকোর্স উই ক্যান আস্ক দেম অ্যান্ড উই শুড ডু যে বিষয়টা। তবে আমরা যেটি আশা করি এবং যেটি বুঝতে পারছি সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন হলেও নির্বাচন কমিশন এই সংস্কার কমিশনের যেই প্রস্তাবনা তার বাইরে গিয়ে কাজ করার আসলে কোনো সুযোগ নেই। কারণ এই বিষয়টা কিন্তু আমাদের ছাত্র উপদেষ্টারা বারবার বলে কিন্তু নিশ্চিত করেছেন যে আগে সংস্কার তারপরে নির্বাচন। কাজেই সংস্কারের জন্য যে সংস্কার কমিশনটি করা হয়েছে, তারা যে সংস্কৃত বা সংস্কারের যে একটি রূপরেখা প্রদান করবে, সেটির আলোকেই আসলে নির্বাচন কমিশন কাজ করে যাবে এবং তার ভিত্তিতেই নির্বাচন কমিশন কাজ করবে। কিন্তু নির্বাচন কমিশনে কি সংস্কারের প্রস্তাবনা আছে কিনা, অর্থাৎ যে কথাগুলো আগে বারবার উঠেছে যে বাংলাদেশের 53 বছর ইতিহাসে একটি শক্তিশালী নির্বাচন কমিশন। দেখুন, নির্বাচন কমিশনে যেই সিলেকশনটা হয়েছে আমাদের জায়গা থেকে এবং বিভিন্ন হচ্ছে যারা হচ্ছে আপনাদের বিশ্লেষক আছেন, রাজনৈতিক বিশ্লেষণ থেকে শুরু করে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা আছেন, তাদের মন্তব্য দেখে যেটি আমরা ধারণা করছি যে নির্বাচন কমিশন যেই
যেই প্রক্রিয়া সাজানো হয়েছে তাতে খুব বেশি মানুষ আপত্তি করছেন না, কিন্তু আসলেই যে বিষয়টি আমি আগেও বললাম যে নির্বাচন কমিশনটা এখনই দেওয়ার হয়তো উপযুক্ত সময় আমাদের কাছেও মনে হয়নি, কারণ আমরা চেয়েছিলাম আগে নির্বাচন সংস্কার কমিশন একটি রিপোর্ট আসুক, তাদের কিছু প্রস্তাবনা আসুক, দেন এটা নিয়ে কাজ করুক। তবে এটুকু আমরা আশা করতেই পারি, এবং শুধু আশা করতে পারি না, আমরা এটির দাবি আসলে রাখতে চাই যে সংস্কারের যে রূপরেখাটা আমি আগেও বললাম সংস্কার কমিশন দিবে, তার বাইরে যেন নির্বাচন কমিশন কোনো কাজ না করেন। এই বিষয়টা বিষয়টা হচ্ছে আগের অনেকে আমি অর্থাৎ যারা আলোচনা করছেন তাদের সূত্র ধরে বলছি, অনেকে বলছেন যে আগের মতোই একজন দুইজন হয়তো এক্স ব্যুরোক্র্যাট, একজন বিচারপতি, একজন মহিলার প্রতিনিধি এবং একজন সামরিক বাহিনীর প্রতিনিধি, যেটা আগে যে স্ট্রাকচারগুলো ছিল, এই যে ফরমেশনটা, এটাই কি অ্যাকসেপ্টেবল থাকবে ভবিষ্যতে, না আপনারা সংস্কারের প্রস্তাব করবেন যে শক্তিশালী করবেন? এটি সংস্কার কমিশনের কাজ, এই কাজটি তো আসলে আমাদের নয়। আমরা আসলে তো আপনাদের প্রত্যাশাটা কি নির্বাচন, যে আমাদের প্রত্যাশা হচ্ছে একটি ফ্রি ফেয়ার ইলেকশন, এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক যে চরিত্রটা যেন শক্তিশালী হয়, সেই জায়গাটাতে নিয়ে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে একদম অপারেশনালি আপনি কোশ্চেন করেন, তাহলে সেটির উত্তর আমার কাছে নাই, কারণ আমি কোনো বিশ্লেষক নই, বা আমি এর কোনো নির্বাচন কমিশন সংস্কার হওয়ার প্রয়োজন আছে কিনা পুনর্গঠনের? নির্বাচন কমিশন সংস্কার, এটির যে স্ট্রাকচারাল চেঞ্জ আসার প্রয়োজন আছে কিনা, স্ট্রাকচারাল চেঞ্জ, এটিও আসলে ওই যে আমি যেটি বলছি যে এটা হচ্ছে যারা বিশেষজ্ঞ আছেন তারা বলবেন। বাট যদি স্ট্রাকচারাল চেঞ্জ না করেও যদি আপনি হচ্ছে ক্যারেক্টার চেঞ্জ করতে পারেন, আমার কাছে মনে হয় যে সেটিও একটি সলিউশন হতে পারে। তবে কখনো কখনো স্ট্রাকচারাল চেঞ্জ আনা অনেক বেশি জরুরি হয়ে পড়ে। এখন নির্বাচন কমিশনের যে স্ট্রাকচারাল চেঞ্জ আনাটা জরুরি কি জরুরি না, এই বিষয়টা আসলে এই মুহূর্তে আমরা তাকিয়ে আছি সংস্কার কমিশনের দিকে। তারা আসলে আমাদেরকে কি দিক নির্দেশনা দেন সেদিক দিকে। আপনাদের পক্ষ থেকে কি কোনো প্রস্তাবনা দেওয়া হয়েছে? না, আমাদের পক্ষ থেকে কোনো প্রস্তাবনা দেওয়া হয়নি। ধন্যবাদ। আবারও আসবো ইলিয়াস খান, আপনি বলুন যে তত্ত্বাবধায়ক অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে কিন্তু নানা রকম প্রশ্ন আছে, কখনো কখনো অর্থাৎ এই সরকারটি, অন্তর্বর্তীকালীন সরকারটি কিন্তু একটি ছাত্র জনতার সম্মিলিত আন্দোলনেরই কিন্তু একটি ফসল, যেটি অনেকেই বলবার চেষ্টা করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আন্দোলনের ফসল। আবার এদের প্রতি তীব্র সমালোচনা কিন্তু বিভিন্ন সময় আমরা লক্ষ্য করে থাকি, এবং যেটি সমালোচনা করছে তীব্র না, মানে যেমন না কর্মকাণ্ড যেটা ডেমোক্রেটিক প্রসেসে করতেই পারে। যেমন রিজভী আহমেদ বলেছেন যে উপদেষ্টাদের যা ইচ্ছে তাই কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না তারা, এবং এই ধরনের কথা বলছে। আপনি কি মনে করেন যে তারা কি যথাযথভাবে কাজ করতে, মানে বিষয়টা যদি না, দুটি ব্যর্থতা স্পষ্ট। যেমন এই সরকার প্রথম কাজ ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, আমি মনে করি, কারণ গত যে সরকার ছিল তাদের সময় দ্রব্যমূল্য অনেক বেড়েছে, তখনই মানুষের একটা নাভিশ্বাস উঠেছিল, ঘরে ঘরে এক ধরনের নীরব দুর্ভিক্ষ ছিল। কিন্তু এই সরকার আসার পরে মানুষ প্রত্যাশা করেছিল যে অন্তত দ্রব্যমূল্যটা আগে নিয়ন্ত্রণ করবে, তো সেটি কিন্তু তারা করতে পারেনি। আমি একটি পণ্যের কথাই বলি, আলুর দাম। যেমন এক সময় বলা হতো, ওই যে 111 সরকার যে ছিল তখন বলা হতো ভাতের বদলে আলু খাও, কিন্তু এখন কিন্তু আলুর বদলে চাল খেতে বলা উচিত, কারণ চালের দাম কিন্তু আলুর চেয়ে কম। এটি সাধারণ মানুষের জন্য খুব কষ্টকর হচ্ছে। আরেকটি আইন শৃঙ্খলা নানা কিছু, যেমন আন্দোলনের নামে সারা ঢাকায় সারা দেশে এক ধরনের বিশৃঙ্খলা চলছে। কিন্তু এই যে রিক্সা চলছে, কি রিক্সা বলে, অটো রিক্সা যে চলছে, অটো রিক্সায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রী মারাও গিয়েছে, কিন্তু কোনো নিয়ন্ত্রণ নাই। তারা সব রাস্তাঘাট দখল করে রাখছে ঘন্টার পর ঘন্টা। এই যে আরেকটি কি বলে যে এই মহাখালী কলেজ, তিতুমির কলেজে ভর্তি হলো ছাত্ররা, হঠাৎ করে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে চায়। তারা বললো যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করতে হবে একটা, এবং এই নগরীর সবচেয়ে ব্যস্ততম যে সড়কটি এয়ারপোর্ট রোড, সেটি 4 ঘন্টা ধরে বন্ধ করে রাখলো। আমরা জানি যে এই নগর, প্রত্যেকটা আধুনিক নগরীতে কিন্তু 25% রাস্তাঘাট থাকে, কিন্তু এখানে আমাদের আছে মাত্র 7%। 7%-এর অধিকাংশ কিন্তু দোকানপাট, এগুলো গাড়ি গুড়ি পার্কিং করে অকুপাই করে রাখে। কিন্তু সেখানে 4 ঘন্টা ধরে তারা আন্দোলন করলো। এবং আমি খুব আশ্চর্যভাবে, এটি কি সরকারের কি বলে যে দুর্বল পলিসির কারণে কিনা, যে তারা কি করে ভাবে যে আমরা একটা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে তিতুমির কলেজ, তাহলে তো ঢাকা কলেজ, বাংলা কলেজ, ইডেন কলেজ, বরিশালের বিএম কলেজ, খুলনার বিএল কলেজ, রংপুরের কারমাইকেল কলেজ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ, সবগুলো তো বিশ্ববিদ্যালয় হতে চাইবে।
মানে এরকম কিছু বিষয় দেখা যাচ্ছে যে এই সরকার ক্ষমতায় আসার পরে, অবশ্যই এগুলো কারণও আছে। আমরা জানি যে আগের সরকারের সময় কেউ কোনো দাবি জানাতে পারতো না। আমি আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলি যে আমি যখন প্রেস ক্লাবে জেনারেল সেক্রেটারি ছিলাম, প্রেস ক্লাবের সামনে সব সময় প্রতিবাদ সমাবেশ বিভিন্ন দাবি দাবা নিয়ে হতো। তারা কি করতো যে প্রথম 5 থেকে 7 মিনিট বক্তব্য শুরুর সময় শেখ হাসিনার খুব স্তুতি করতেন, তার পরিবারের সবার স্তুতি করতেন। পরে একদিন আমি জিজ্ঞেস করলাম, আপনি যার কাছে দাবি জানাচ্ছেন তার যদি এত প্রশংসা করেন তো দাবি কীভাবে আদায় হবে? তো ওই ভদ্রলোক আমাকে বললেন যে দাবি এই প্রশংসা যদি না করি রাতে বিভিন্ন বাহিনীর লোকেরা এসে আমাদের ধরে নিয়ে যাবে। এই অবস্থা ছিল। এখন তো একটু ধরুন পুলিশ অত আক্রমণ করে না, মারধর করে না, বা ধরে নিয়ে অ্যারেস্ট করে না, গুম করে না। এই কারণে মানুষ একটু সুযোগ পেয়েছে, তার কথা বলতে চায়। কিন্তু স্বাধীনতার একটা সীমা আছে। আমি স্বাধীন মানুষ এর অর্থ এই নয় যে কারণ বাজার আমি জামা কাপড় খুলে হেঁটে চলে যাব, এটা তো স্বাধীনতা না। সুতরাং এই তিতুমির কলেজ সহ বিভিন্ন যে আন্দোলন হচ্ছে, এই ধরনের আন্দোলন, যেমন হঠাৎ করে দেখলাম যে আনসার আন্দোলন করেছে, নিশ্চয় আনসারও না, কিন্তু তারা কি যেন আনসারের সহযোগী বাহিনী বা তার পার্মানেন্ট আনসার না, তারা কী করলো সচিবালয় গিয়ে একদম প্রায় দখল করে ফেললো। এর আগে কিন্তু কোনোদিন মনে হয় না যে আমাদের এই দাবিটি জানানো উচিত, আমাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানানো উচিত। এই সরকার এসে পরেই এটা জানিয়েছে। তারপর দেখলাম ছাত্ররা আন্দোলন করছে, তার পরীক্ষা ছাড়াই রেজাল্ট চায়। নিশ্চয়ই আপনি কি বলবেন যে এগুলোর ভিতরে ষড়যন্ত্র আছে? এই আন্দোলন ষড়যন্ত্র কিছু আছে, যেমন এই যে আনসার বিদ্রোহ অনেকে বলতে চান, সেগুলো তো এগুলো যেমন একটি জেলার নাকি অনেক আনসার এই সদস্য ছিল। আসলে হচ্ছে কি, গত 15.5 বছর লুটপাট অনেক কিছু করে যারা আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগের সমর্থক, তারা কিন্তু খুব আরামে ছিল। হঠাৎ করে আরামটা আমাদের এই ছাত্র ভাই আছে এখানে, আরামটা নষ্ট করে দিয়েছে। এদের দিশেহারা হয়ে গেছে, বেআরাম করে দিয়েছে। হ্যাঁ, বেআরাম করে দিয়েছে। এরা আবার এসে আরামের সুযোগ খুঁজছে, এই নানা ছিটে ফোটাই। আজকে দেখলাম কোথায় ছাত্রলীগ না যুবলীগ 8 মিনিটের মিছিল করেছে কোথায়, আবার কোথাও কোথাও দেখি মাস্ক পরে মিছিল করে, বা কোথাও কোথাও দেখি মাথাটা ঢেকে ঢেকে মিছিল করে। হ্যাঁ, তারা নানাভাবে চেষ্টা করছে, যার যদিও সেটি সুদূর পরাহত, কারণ স্বৈরাচারের পতন হলে ক্ষমতায় ফিরে আসতে কিন্তু অনেক সময় লাগে। এবং তাদের জানা উচিত, আমার বন্ধুদের, তারা এমন অবস্থায় করেছিল যে এই ভূখণ্ড থেকে কিন্তু 2জন ব্যক্তি পালিয়ে গেছেন, 2জন শাসক। একজন 800 বছর আগে লক্ষণ সেন, আমরা সবাই বইতে পড়েছি, আর এবার গেলেন শেখ হাসিনা। এবং দিস দ্য ফার্স্ট টাইম, চিন্তা করেন, প্রধানমন্ত্রী 300 এমপি একজনও কিন্তু নাই, সব পালিয়েছে। কেউ পালিয়ে অন্যত্র চলে গেছে, বাইরে, দেশের বাইরে, কেউ বাইরে কোথাও বেরোচ্ছে না, নিজের বাসা ছেড়ে অন্য কোথাও আছে। এরকম দৃশ্য বায়তুল মোকাররমের খতিব, তাকেও পালিয়ে যেতে হয়। এই দৃশ্য কি বাংলাদেশে আমরা দেখেছি? তো ষড়যন্ত্র চলছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গোপালগঞ্জে আর্মির গাড়িতে হামলা করা হয়েছিল। মানে তাদের ক্ষোভ যে লুটপাটে যে মজাটা পেয়েছিল, মজাটা হঠাৎ বন্ধ হয়ে গেছে, আবার তারা সেগুলো করতে চায়। গত 15.5 বছর জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মানুষকে যে নির্যাতন নিপীড়ন করে যে তারা মজা পেয়েছে, সেই মজাটা বন্ধ হয়ে গেছে, আবার তারা এই জন্যই এসব করছে। সুতরাং এই অপশক্তির কিছু ভূমিকা আছে। আর আমি মনে করতে সরকারের তাহলে ইলিয়াস খান, বলুন যে যেটি বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে একটি নির্বাচিত সরকার কিন্তু অনেক সমস্যার সমাধান করতে পারে, তো নির্বাচনটা বলা হচ্ছে নির্বাচনটা যদি একটি নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা চলে আসে, তাহলে সোসাইটি বা সোশ্যাল এনার্কিটা অনেকটা নিয়ন্ত্রণ আনা সম্ভব। এই ব্যাপারে সেটাই তো গণতন্ত্রের কি বলা যায়। আপনি দেখুন, একটা অনির্বাচিত ব্যক্তি বেশি দিন দেশ শাসন করতে পারে না, সে শাসন করার সুযোগ নেই। দিন শেষে দেশ চালাবে কিন্তু রাজনীতিবিদরা, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। আমি যদি গণতন্ত্র মানি, আর যদি আমি গণতন্ত্র না মানি, শেখ হাসিনার মতো দেশ শাসন করি, মুখে মুখে বললাম গণতন্ত্র, দিনের ভোট রাতে করলাম, নানা কিছু আমি করতে পারি। কিন্তু আমি গণতন্ত্র মানলে জনগণের প্রকৃত ভোটে যারা নির্বাচিত হবে তারাই দেশ শাসন করবে। একটা বড় রাজনৈতিক দলের সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে কর্মী বাহিনী রয়েছে, সব কিছু নিয়ন্ত্রণ করা কিন্তু পজিটিভলি অনেকটা সহজ। কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন তারা তো কোনো নির্বাচিত প্রতিনিধি না। এবং আমি যদি ভুল না জেনে থাকি, এরা তো খুব মানুষের সঙ্গে এদের বেশি যোগাযোগও ছিল না। সুতরাং আমি যেটি বলতে চাই যে দেশ চালাবেন রাজনীতিবিদরা, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে প্রকৃত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। ধন্যবাদ। এই পর্যায়ে যাচ্ছি মোহাম্মদ হাবিবুর রহমান, আপনি বলুন যে বিশেষ করে যেটা ইলিয়াস খান বলবার চেষ্টা করলেন যে অর্থাৎ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত সরকার আসার পরে থেকে নানা ফর্মে কিন্তু নানা আন্দোলন চলছে, নানা নামে, এর পেছনে নেপথ্যে অনেকে আছে বলে কেউ কেউ মনে করে থাকেন। অর্থাৎ এই যে ষড়যন্ত্রগুলো চলছে, এই ষড়যন্ত্রের জন্য
অর্থাৎ যারা স্টেক হোল্ডার ছিল গণ অভ্যুত্থানের, তাদের ঐক্যবদ্ধ থাকার কতটা প্রয়োজন আছে এবং ঐক্যবদ্ধ আছে কিনা, আপনি কি বলবেন এ প্রসঙ্গে? ধন্যবাদ, ভেরি নাইস কোয়েশ্চেন। ঐক্যবদ্ধের ছাড়া তো পৃথিবীতে কোনো কিছুই নাই। যুথবদ্ধ না হলে আমরা কোনো কিছু অর্জন করতে পারতাম না। তো আমরা যুথবদ্ধ হয়েছি বলেই 1971 সালে স্বাধীনতার সংগ্রামে আমরা বিজয়ী হয়েছি। তারা হয়তো সম্পূর্ণ অদৈক্যবদ্ধ থাকতেই হবে, এর কোনো বিকল্প নেই। ইলিয়াস ভাই যে কথাটা বলতেছিলেন, ওই যে আনসার লীগ, এখনও আনসার বাহিনী না। আমরা দেখেছি এই গত 15 বছর 7 মাস পলাতক স্বৈররানী খুনি হাসিনার নেতৃত্বে বিভিন্ন লীগ, এর মধ্যে শিশু লীগ, এই লীগ, সেই লীগ, যত লীগ আছে, এর মধ্যে নতুন নতুন লীগ এখন যুক্ত হয়েছে। তারা আনসারের রূপ নিয়ে এসেছে। তারা বিভিন্ন আমি জানি না, এই যে রিক্সা চালকরা করছে বা আর যারা যারা করছে, একটা কিছু হয়, ঠাস করে হয়ে যায়, আন্দোলন শুরু হয়ে গেল, রাস্তা বন্ধ করে দিল, আন্দোলন শুরু। এটা কী রে ভাই? দে হ্যাভ বিন ওয়ার্কিং ভেরি হার্ড। হঠাৎ করে এসে একটা বিশৃঙ্খলা তৈরি একটা প্রসেস শুরু করেছে, এটা অস্বীকার করার কোনো জো নেই। এবং এইগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য আমাদের প্রয়োজন বেসিকলি ঐক্যবদ্ধ তো থাকতেই হবে। নট অনলি দ্যাট, এটা ট্যাকেল দেওয়ার জন্য প্রয়োজন ক্যাপাবল, যারা রিয়েলি ক্যাপাবল, রাষ্ট্র পরিচালনার যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের হাতে দেয়া। সুতরাং আমরা যদি তাদের কাছে ছেড়ে দেই, তাইলে আমরা সুন্দর একটি দেশ গঠন করতে পারবো। আরেকটা কথা হচ্ছে কি, ওই ভাই বললেন যে 2 জন মানুষ খিড়কি দরজা দিয়ে পালিয়ে গেছে। আপনার কাছে এখানে আসবে, একটি বিরতিতে আমাদের যেতেই হচ্ছে। দর্শক, রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আলোচনার বিষয়ে নির্বাচনী ট্রেনের গন্তব্য ও লক্ষ্য। এই পর্যায়ে আমি যাচ্ছি তারিকুল ইসলাম, আপনার কাছে আমি যাচ্ছি। আপনি বলুন যে একদিকে নির্বাচনের প্রসঙ্গ উঠে আসছে এবং আলোচকরা অনেকেই বলবার চেষ্টা করেছেন যে অর্থাৎ নির্বাচনী সরকার যদি থাকে, নির্বাচিত সরকার যদি থাকে, তাহলে অনেক সমাজের অনেক কিছুই সমাধান করা সম্ভব। যেটা ইলিয়াস কামাল বলার চেষ্টা করলেন যে এই যে নানা জায়গায় যে আন্দোলন মুভমেন্ট বিভিন্ন কিছু হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার যে একটা ভানারেবল পজিশনে আছে, এটি নির্বাচিত সরকার আসলে অনেক কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। এই যে নির্বাচন দ্রুত দরকার। কিন্তু আপনাদের পক্ষ থেকে বা অন্যদের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন সংস্কার শেষে। তাহলে বিষয়টিকে আপনারা কীভাবে, আপনাদের বিশ্লেষণ কী আছে? যে এখন বিষয়টি হচ্ছে যে অনেক কিছুই সংস্কারের যে জায়গাটা, এটা তো আসলে আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল। এই অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু প্রধান লেজিটিমেসি জায়গাটা হচ্ছে আমাদের এই যে ছাত্র আন্দোলনের জায়গা। সো ডক্টর ইউনূস নিজেও বলছেন যে ছাত্ররা আমাদেরকে বসিয়েছে। তো একই সাথে আমরা না এটা নিজেদের চ্যালেঞ্জ হিসেবেও ফিল করি। তো সারা দেশের মানুষ যখন এই অভ্যুত্থান পরবর্তী সরকারকে হচ্ছে লেজিটিমেসি দিল, তাদেরকে হচ্ছে তাদেরকে স্বীকার করে নিল, তখন কিন্তু এই সরকারের জন্য খুব কঠিন হওয়ার কথা ছিল না এই সংস্কারের কাজগুলা। দেখেন, হ্যাঁ, নির্বাচিত সরকার, সেখানে একটা মেম্বার অফ পার্লামেন্ট, অনেক একটা বিশাল একটা হাউস থাকে, সেখানে তাদের পক্ষে কাজটা করা সুবিধাজনক হয়। কিন্তু দেখুন, আমাদের যদি ল অ্যান্ড অর্ডারটা যদি আমরা ঠিকঠাকভাবে রিস্টোর করতে পারি, তাহলে কিন্তু খুব কঠিন হয়ে যায় না, বরঞ্চ অনেক ক্ষেত্রে কিন্তু সুবিধাও পাওয়া যায়। আপনি কিছুটা অটোনমি আপনি পাবেন কাজের, এই বিষয়গুলো কিন্তু ছিল। কিন্তু আমাদের যেটা আমরা ফিল করছি সেটা হচ্ছে যে চতুর্মুখী যে একটি প্রতি বিপ্লব, যে ষড়যন্ত্রের যেই চেষ্টা এবং প্রচেষ্টাগুলো আমরা একের পর এক দেখেছি, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে দুর্বল করেছে। আরেকটা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা স্টকহোম সিনড্রোম সম্পর্কে আমরা তো সবাই জানি। এই বিষয়টা না আসলে মানুষের রাজনৈতিক জীবনেও, জাতীয় জীবনেও কিন্তু কাজ করে। আপনি দেখবেন যে আজ থেকে 17 বছর লম্বা সময় যারা হচ্ছে দীর্ঘ নিপীড়নের মধ্যে দিয়ে গিয়েছেন, তারা আজকে 2 মাস যেতে না যেতে অধৈর্য হয়ে বলছেন। কিন্তু তারা কিন্তু কেউ আমাদের অনেকেই, কিছু তো আছেন যে তাদের প্রোপাগান্ডার অংশ, আওয়ামী প্রোপাগান্ডা। কিন্তু আমি অনেক এমন মানুষ পেয়েছি যারা আসলে আমাদের অভ্যুত্থানের পক্ষের শক্তি। তারা কিন্তু যখন বলছেন যে আগেই ভালো ছিলাম, তখন কিন্তু আমরা জিনিসটাকে ওইভাবেই রিড করি যে ওই তাদের মধ্যে একটা স্টকহোম সিনড্রোম কিন্তু এখানে। কারণ ফ্যাসিজমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সে একটা
সাময়িক স্থিতিশীলতা দেয়। আমাদের আপনি দেখেন আমাদের কিন্তু আমরা যারা একটু পলিটিক্স করতাম, ক্যাম্পাসে একটু ভাইব্রেন্ট ছিলাম, আমরা নানাভাবে আইসোলেটেড ছিলাম, সোশ্যালি আইসোলেটেড ছিলাম, ফ্রেন্ড সার্কেল আমাদের সঙ্গে মিশতো না, আমাদের সঙ্গে একটা ছবি ফেসবুকে আপলোড করতে ভয় পেত, মানে আমরা ছিলাম একটা যেন উন্মানুষ। এটা আমাদের কথা বাদ দিলাম, কিন্তু যারা এই যে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণ, তারা না, বিশেষ করে যাদের পেটে ভাত ছিল, যাদের ইনকাম অ্যাটলিস্ট মানে খুব বেশি তাদেরকে বোদার করে নাই আর কি, যে কোথায় কি হলো, তারা একটা স্থিতিশীল জীবন কিন্তু পেয়েছে। এটাকে আমাদেরকে মানতে হবে। বিশেষ করে আমি যদি মধ্যবিত্ত কিন্তু আমাদের রাজনীতিতে, আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, একটি মনে করেন যে নির্ধারক একটি বিষয়। তো মধ্যবিত্তকে যদি আমরা দেখি, যে মধ্যবিত্ত কিন্তু একটি স্থিতিশীল সময়ের মধ্যে দিয়ে গিয়েছে, যে সময় কিন্তু বিএনপি আওয়ামী লীগে গোলাগুলি চলছে না, হ্যাঁ, এক পক্ষ আর এক পক্ষকে কোপাকুপি চলছে না। আমরা ক্যাম্পাসেও দেখেন যে ক্যাম্পাসে গত 16 এক বুয়েটে আবরার ফাহাদ ছাড়া গত 16 বছরে আপনি দেখবেন যে কয়টা লাশ পড়েছে, কিন্তু আপনি দেখবেন যে নির্বাচিত সরকারের আমলে কিন্তু তার থেকে বেশি লাশ পড়েছে। কাজেই এই যে একটা মানে মানে কি বলবো, একটা স্থিতিশীলতা, যেটাকে আমরা বলি যে একটা রিলেটিভ বা একটা বলবো যে আপেক্ষিক একটি বিষয় ছিল, এটির উপর দাঁড়িয়ে না অনেকের কাছে কিন্তু ওই যে স্টকহোম সিনড্রোমটা গ্রো করে, যে আমরা আগেই ভালো ছিলাম, এবং তারা দেখা যাচ্ছে নানাভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছেন, কিন্তু তারা আসলে এটাকে এখন ওই জায়গা থেকে আর ফিল করছেন না, তাদের মনে হচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম। কাজে এই জায়গাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সুতরাং নির্বাচিত এই যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে জনগণকে পাশে রাখা, অর্থাৎ জনগণ 5 অগাস্ট যেইভাবে তাদের পাশে ছিল, 5 অক্টোবর, 5 নভেম্বর, 5 ডিসেম্বর বা আরও 5 মাস পরে যদি জনগণ তাদের পাশে থাকে, এই জায়গাটা যদি অন্তর্বর্তীকালীন সরকার অ্যাড্রেস করতে পারে, তাদের বেশ কিছু চ্যালেঞ্জের কথা আমরা যদি আলাপ করি, সেই চ্যালেঞ্জগুলো যদি আগে মানে মোকাবেলা করতে পারে সফলভাবে, তাহলে কিন্তু এই ক্রাইসিসটা কিন্তু হচ্ছে ইমার্জ করবে না, যে এই সরকার দেওয়ার হচ্ছে না। আপনি দেখেন যে আমাদের একাধিক উপদেষ্টা, 2-1 উপদেষ্টা নিয়ে কিন্তু কিছু বিতর্ক থাকলেও বেশিরভাগ উপদেষ্টা কিন্তু খুবই দুর্দান্ত করছেন। এটা আমরা মানে আমি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সরকারের নিজস্ব পার্টি, এমন কোনো জায়গা থেকে আমরা বলছি না, আমাদের অবজারভেশন আমরা দেখছি দে আর ডুইং ওয়েল। আপনি তাদের বিরুদ্ধে আপনি দুর্নীতির অভিযোগ দেখান, 2-1 আমি জানি না, এখন পর্যন্ত আমি কোনো দুর্নীতির অভিযোগ কিন্তু উপদেষ্টাদের সম্পর্কে পাইনি। হ্যাঁ, আমলাতন্ত্র তো সেই 80% আগের জায়গাতে রয়ে গেছে, সেটা ভিন্ন হিসাব। কাজেই এই যে সংস্কারের কাজটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য করাটা মানে সম্ভব, তাদের জন্য করাটা সহজ, কারণ তারা কিন্তু ওই ম্যান্ডেট নিয়ে এসেছে। তাদেরকে কিন্তু ওই যে তার যে চাঁদাবাজ কর্মী, রাজনৈতিক কর্মী, দলের চাঁদাবাজ রাজনৈতিক কর্মী বা দুর্নীতিবাজ কর্মী, তাকে খুশি করার কোনো দায় তার মধ্যে কিন্তু নেই। কাজেই সংস্কার করাটা কিন্তু তার জন্য সহজ হওয়ার কথা। কিন্তু এই যে নানাবিধ প্রোপাগান্ডা এবং এই যে জায়গাটা আমি অ্যাড্রেস করার চেষ্টা করলাম, স্টকহোম সিনড্রোম যে জায়গাটা, এই জায়গাটা দাঁড়িয়ে একটু কঠিন হয়ে যাচ্ছে বলে আমাদের মনে হয়। সো আমরা মনে করি যে জনগণকে আসলে এই বাস্তবতাটা বুঝে এই সরকারকে যৌক্তিক জায়গায় সাপোর্ট দিয়ে যেতে হবে। অ্যাট দ্য সেম টাইম তাদের যৌক্তিক সমালোচনাটাও খুব শক্তভাবেই করতে হবে, যাতে তারা ভুল পথে পা না বাড়ায়। তাহলেই এই সংস্কার যেটা আমরা চাচ্ছি, কারণ রাইট ট্র্যাকে থাকবে। রাইট, এক্স্যাক্টলি। এবং হ্যাঁ, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি আসবো ইলিয়াস খান, আপনি কি বলেন যে অর্থাৎ যেটি বলবার চেষ্টা করেন তরিকুল ইসলাম, অনেকেরও সেটি আপনি জানেন, যে এই দেশে যে 17 বছরে যে একটি রেজিম ছিল, যেটি যেটাকে বলা হচ্ছে ফ্যাসিস্ট রেজিম, স্বৈরতান্ত্রিক রেজিম একটি ছিল, এবং তারপরে নির্বাচন প্রত্যাশা মানুষের আছে, সব কিছু মিলে আছে, কিন্তু সংস্কারটা জরুরি। অনেকে বলছেন যে নির্বাচনের আগে সংস্কারটা জরুরি না করলে আবার সেটি রিপিট হতে পারে, এটি তো বলতে চেয়েছে। না, সেটি তো তারিকুল ইসলাম ঠিকই বলেছে, সংস্কার তো প্রয়োজন আছে, নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন আছে, আমাদের সংবিধান পরিবর্তনের কথা বলে, সংযোজন বিয়োজনের কথা বলা, সেগুলো দরকার আসতো। কিন্তু এগুলো কতদিন, এগুলোর তো একটা টাইম ফ্রেম থাকবে যে আমি এতদিনে এগুলো করব, যে একটা রোডম্যাপ নির্বাচনে। এবং আরেকটা বিষয় দেখবেন যে নির্বাচনের সঙ্গে কিন্তু এটি একটা প্যাকেজের মতো। আমি যে নির্বাচন সুষ্ঠু করতে চাই, আমাকে কিন্তু প্রশাসন ঠিক করতে হবে, এবং এই সরকারের নিঃসন্দেহে তারা চায় যে নির্বাচনটি সুষ্ঠু হোক। কারণ আমরা জানি যে বাংলাদেশে বিগত অনেকগুলো নির্বাচন, বিশেষ করে তত্ত্বাবধায়ক ছাড়া যে নির্বাচনগুলো হয়েছে, সবগুলোই কিন্তু প্রশ্নবিদ্ধ। সুতরাং এখন যারা ক্ষমতায় আছেন না এবং
বাংলাদেশের ইতিহাসে এত বড় ম্যান্ডেট নিয়ে আমার মনে হয় কেউ আসেনি। আমি মনে করি যে জনগণের, ছাত্র জনতার সাপোর্ট, সব মানুষ বাংলাদেশের কিন্তু আন্দোলনে জড়িত ছিল, শুধু আওয়ামী লীগের কিছু লোক ছাড়া। সুতরাং তাদের বিরাট সমর্থন নিয়ে এসছে। তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক, কারণ মানুষের প্রত্যাশা বারবার ব্যর্থ হয়েছে। সুতরাং তারা যদি সংস্কার করবে, অবশ্যই সংস্কার দরকার। বাট নির্বাচনী রোডম্যাপ যদি ঘোষণা করে, প্রথম ঠিক করতে হবে প্রশাসন, তারপর ঠিক করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, এগুলো ঠিক করলে একসাথে সবগুলো হয়ে যাবে মনে করি। এবং জনমনে অধিকাংশ মানুষ এখন প্রত্যাশা করছে যে রোডম্যাপ ঘোষণা করা উচিত, যে এই তারিখে নির্বাচন হবে, তাহলে কিন্তু কাজেরও একটা গতি বাড়বে। আর যদি রোডম্যাপ ঘোষণা করা না হয়, এই যেমন 3 মাস বা 4 মাস এখন যে কমিটিগুলো কাজ করছে, এগুলো খুব বেশি দৃশ্যমান না, কিন্তু আমরা কিন্তু খুব শুনি না কিছু। আমি জানি তারিকুল ইসলাম বলেছেন অনেক উপদেষ্টা খুব সফলতার সাথে কাজ করছেন, কিন্তু অনেকগুলো কেন যেন দৃশ্যমান হচ্ছে না কিছু। কারণ দৃশ্যমান এখন যে আমি যেটি বলি যে বাংলাদেশের 90% লোক সংবিধান সংস্কার কি, নির্বাচন কমিশন সংস্কার এগুলো বোঝে না। তারা চায় আমার আয়ের সাথে সঙ্গতি রেখে আমি যেন বাজার সদাই করতে পারি, আমার বাচ্চাকে স্কুলে পড়াতে পারি, তাদের ন্যূনতম চিকিৎসা দিতে পারি, এটুকুই তো চায়, কিন্তু সেটাই তো পাচ্ছে না। এখন এক ধরনের নাবিশ্বাস চলছে সব মানুষের মধ্যে। বাজারে গিয়ে সব পণ্যে আগুন। এই যেমন কদিন পর রোজা আসবে, এই সে পলিটিক্যাল সরকারের মধ্যে বলছে যে এবার রোজার দাম বাড়বে না, সব মাল জিনিস আনা হবে। এগুলো আমরা কিন্তু, আমি জানি না আপনি দেখেছেন কিনা, আমি জন্মের পর থেকে দেখেছি প্রতি রোজার আগের সব রাজনৈতিক দলের যারা বিশেষ করে বাণিজ্য মন্ত্রী, আমার মনে বাণিজ্য মন্ত্রী থাকেন, তিনি বলেন যে এবার সব জিনিসের সরবরাহ আছে, রোজায় পণ্যের দাম বাড়বে না। কিন্তু পণ্যের দাম বাড়েনি এমন একটি রোজা কিন্তু আমি দেখিনি। তারপর ধরুন ঈদের সময় সব জিনিসের দাম অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়, এবং সেক্ষেত্রে কিন্তু সব মানুষ সুযোগটা নিয়ে থাকে যে কখন আমি, আমাদের খুব বলতে কষ্ট হচ্ছে, আমাদের একটা মুসলিম প্রধান দেশ, বাইরে উনি বাইরে থাকেন, নিশ্চয়ই দেখেছেন বড়দিন বা অন্যান্য উৎসবে কিন্তু সব জিনিসের দাম কমে, সেল দেয়। আর আমাদের এখানে সবাই বসে থাকে রোজায় বা কুরবানিতে আমি কিভাবে দাম বাড়িয়ে পুরো বছরের লাভ একবারে এক মাসে করে নেব। সুতরাং আপনি যেটা বলছেন ঠিকই, এখন যারা আছেন তত্ত্বাবধায়ক উপদেষ্টা, তাদের কাজ আরও দৃশ্যমান হওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান, আপনি কি বলবেন? ধন্যবাদ। আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে, ভাই বলতেছিলেন 2 জন 800 বছরের ইতিহাসে 2 জন পালিয়ে গেছে, অ্যাকচুয়ালি 3 জন। কারণ হচ্ছে 25শে মার্চ কাল রাতে একজন পালিয়ে গিয়েছিলেন, আমরা তাকে বাদ দিলে হবে না, জাস্টিস করার জন্য 3 জন পালিয়ে গিয়েছিলেন। তো 3 জন রাষ্ট্রপ্রধান যে পালিয়ে গেলেন আমাদেরকে ফেলে রেখে, সবসময় তখন এক একজন মানুষ অবতার হিসেবে সেখানে অবতীর্ণ হয়েছিলেন। এ কথাটা কেন বলছি, বলা হয়ে থাকে জাতির পিতা শেখ মুজিবুর রহমান। জাতির পিতা শেখ মুজিবুর রহমান 1969 সালে রাশেদ খান মেনন জাতির পিতা হিসেবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী চেকামিয়াকে বলেছিল জাতির পিতা। তো যখন উনি পালিয়ে গেলেন, আবার এলেন, তারপর আমরা ছিল বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ নামক ভূখণ্ডের সকল মানুষকে ঐক্যবদ্ধ করার তাগিদে তৈরি করলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। তাহলে এটা আবার পরিবর্তন হওয়ার কথা ছিল জাতির পিতার। আবার আপনি যদি ধরে নেন যে, ধরেই নিলাম 1971 সালে শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এই জন্য তাকে জাতির পিতা বলা হচ্ছে। তাহলে সংক্ষেপ করতে হবে, আমরা প্রায় শেষ আছি, একটু সংক্ষেপে বলবেন। আমি কিছু বলতেই পারলাম না, তো এই জন্য ঠিক আছে, অসুবিধা নাই। তো পড়া বিষয়টা হচ্ছে, যখন দেয়া হলো, তাহলে 24শে জুলাইতে যে আন্দোলন হলো, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ফিরিয়ে আনার আন্দোলন, আরেকটি বিজয়। তাহলে এই বিজয়ের সময় যদি আরেকজন কেউ দাবি করে জাতির পিতা আরেকজন পরিবর্তন করা হবে, তাহলে তো সেটা হবে না। হাউএভার পয়েন্ট যেটা বলা হচ্ছিল, আপনার দ্রব্যমূল্য থেকে শুরু করে অন্যান্য যেগুলো সমস্যা আছে, দ্রব্যমূল্যের কথা ভাই ঠিকই বলেছেন, বলতে হবে। হ্যাঁ, বড়দিনের মধ্যে ওই বিদেশে হাফ দাম দেয়া হয় আর আমাদের এখানে বেড়ে যায়, এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আওয়ামী লীগের সরকারের আমলে চোরগুলো ছিল বলে, তাদের সিন্ডিকেট ছিল বলে বিভিন্ন জায়গায় হ্যাঁ বিভিন্ন জায়গায় এগুলো দামগুলো একটা আকাশচুম্বী ছিল। এখন যদি এই ব্যবস্থা চালু করতে পারে বর্তমান বাজারে, তো আরো বেড়েছে, এখন অনেক বেড়ে গেছে। মাঝখান দিয়ে শুধু কমেছিল 5 তারিখের পরে,
এখন আবার বেড়ে গেছে। কিছুদিন কিন্তু কম ছিল, কিছুদিন কিন্তু কম ছিল, এটা কিন্তু আবার বেড়ে গেছে। তার মানে কি, এটা নিয়ন্ত্রণের যে জায়গাটা ছিল এটা লস করেছে, ওরা নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। তার মানেটা হচ্ছে আমার যারা ক্যাপাবল লোকজন সেখানে নিয়োগ দিতেই হবে, আদার দেন ইটস নট পসিবল। বলুন। জি, সো এখন আমাকে যদি সেখানে আমি একটা নির্বাচন দিতে পারি, আমাদের সঠিক লোকদেরকে সঠিক জায়গায় বসাতে পারি, তাহলে আমাদের গুলো সম্ভব। আরেকটা যে কথাটা আপনি বলতেছিলেন যেটা হচ্ছে নির্বাচন কমিশনের সংস্কার, 5 জন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হলো প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে, কিন্তু নির্বাচন কমিশনের সংস্কারটা তো হলো না, যে প্রশ্নটা আপনি করতেছিলেন। হ্যাঁ, নির্বাচন কমিশনের সংস্কার না করে নির্বাচন কমিশনারদের নিয়োগ সত্যিকার অর্থেই যুক্তিযুক্ত হয়নি বলে আমার মনে হয়। কেন? কারণটা হচ্ছে একটা নির্বাচন কমিশন কিভাবে চলবে, তাদের কি রুল, কি কি চেঞ্জ করলে, কি কি চেঞ্জ করার ফলে একটা শক্ত নির্বাচন কমিশন গঠন হবে, যে নির্বাচন কমিশনের জন্য নির্বাচন কমিশনাররা কাজ করতে পারবে, যেই কমিশনারদের আন্ডারে বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচন হবে, যে নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষ তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারবে। এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে গ্যাপ রয়ে গেছে। গ্যাপটা কেন করা হয়েছে আই ডোন্ট নো, বাট আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসেবে এই নির্বাচন কমিশন গঠন করার, নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার আগে নির্বাচন কমিশনের সংস্কারটা দরকার ছিল, এবং সেই কমিশনের সংস্কারটা দরকার ছিল প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে। প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে যদি ডাকা হতো, তাদেরকে ডেকে তাদের পরামর্শ নেওয়া হতো, নিয়ে সংস্কার কার্যটা করে তারপরে লোকটা নিয়োগ দেওয়া হলো। দ্যাটস হোয়াট ইউ নিড টু ডু, ইউ নিড টু অ্যাক্ট নাও। এখন যে কমিশনারদেরকে নিয়োগ দেওয়া হলো, হোয়াট দে উইল ডু, তারা হচ্ছে তাদের তো কথা অনুযায়ী কাজ করবে, কথা অনুযায়ী কাজ মানে তাদের যা লেখা আছে, তাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করে। তো আগের সরকারের তৈরি করা, অবৈধ সরকারের তৈরি করা দায়িত্ব, তাহলে তারা যাবে কোথায় এখন? তার মানে কি আপনি তো ভুল জায়গায়, একটা ভুল ডিরেকশন আমরা যাচ্ছি বলে আমার মনে হচ্ছে। জি, আপনি বলতে চাইছেন যে অর্থাৎ নির্বাচন কমিশন সমস্যা করার পরেই নিয়োগের হলে ভালো হতে হবে। ধন্যবাদ আপনাকে। এরপর যে আমি যাচ্ছি তারিকুল ইসলাম, আপনি কি বলবেন? আপনাকে 1-1.5 মিনিট শেষ করতে হবে, সাম আপ করতে হবে। হাবিব ভাইয়ের কথা সূত্র ধরে আমি একটু বলবো যে আসলে দেখুন, যে আমরা নির্বাচন গণতন্ত্রের জন্য জরুরি, তাতে কোনো সন্দেহ নাই। নির্বাচন টুডে অর টুমোরো, 6 মাস পর, 1 বছর পর, 2 বছর, 3 বছর, যে কোনো একটা সময় নির্বাচন তো হতেই হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মুহূর্তে নির্বাচনের উপর এমফাসিস দেওয়া যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো ব্যর্থতার জায়গায় যদি শুধু নির্বাচনকেই সামনে নিয়ে আসা হয়, যে নির্বাচনটা হলেই এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, কেপাবল লোক চলে আসবে, আই ডোন্ট এগ্রি অ্যাট অল। এবং আমি মনে করি এটা একটা শুভঙ্করের ফাঁকি আছে। বাংলাদেশে কখনো বাংলাদেশের যে গণতন্ত্র, বাংলাদেশের গণতন্ত্র কখনো অর্গানিক ছিল না। এইখানে অর্গানিকভাবে গণতন্ত্রটা বেড়ে ওঠে নাই, যে মানুষ এখনও, আপনি হচ্ছে বাংলাদেশের জনসংখ্যার বেশিই তো আমাদের হচ্ছে তৃণমূলের যে জনসংখ্যা, গ্রামে গঞ্জে থেকে আরবান এরিয়ায় খুব বেশি তো না, আপনি যদি ভোটের সংখ্যা যদি হিসাব করেন সেই জায়গাগুলোতেও আপনি ইভেন আপনি আরবান এরিয়াতেও আপনি ইসলামে যান, অন্য যে কোনো জায়গায় যান, আপনি দেখবেন আপনি যদি নির্বাচনের আগের রাতে 500-1000 টাকা ধরাই দেন, সে আপনাকে ভোটটা দিবে। সে কিন্তু এটা ফিল করছে না যে আগামী 5 বছর আমি এই 500 টাকার বিনিময়ে আমার জীবনের ভবিষ্যৎ 5টা বছর আমি এখানে বিকিয়ে দিলাম। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশে যদি আমরা সত্যিই কোনো স্ট্রাকচারাল চেঞ্জ আনতে না পারি, তাহলে ওই যে ফ্যাসিস্ট সিস্টেম, আমরা যে ফ্যাসিস্ট সিস্টেমের কথা বলছি, সিস্টেমটা আসলে কি? স্বৈরাচারের সাথে তাহলে সিস্টেমের সম্পর্কটা কোথায়? তাহলে সিস্টেমের যদি আমরা পরিবর্তন না করতে পারি, তবে এই নির্বাচন এককভাবে কোনোই সমাধান আনবে না। যদি আনতোই তাহলে 2008 সালে কিন্তু নির্বাচন যেটাতে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসেছিল, সেই নির্বাচনকে নিয়ে কিন্তু খুব বেশি আমরা কিন্তু আলাপ তুলতে পারি না যে অবৈধ নির্বাচন ছিল বা সেখানে কোনো রাতের ভোট চুরি হয়েছিল। হ্যাঁ, অফকোর্স প্রিপ্ল্যান্ড ছিল। সো ইউ ক্যান ম্যানিপুলেট ইলেকশন ইন ভেরিয়াস ওয়েজ, নট অনলি যে শুধুমাত্র আপনাকে ওই যে রাতের ভোট করতে হবে বা ব্যালট কাটতে হবে, দেয়ার আর আদার ওয়েজ টু। তো যখনই আপনি শুধুমাত্র ইলেকশনকে সামনে নিয়ে আসবেন, সেটাকে আমার মনে হয় একেবারেই ঠিক নয়। স্ট্রাকচারাল চেঞ্জ ইজ ইনএভিটেবল, রাইট? অফকোর্স স্ট্রাকচারাল চেঞ্জ আমাদের পুরো পলিটিক্যাল, আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, আমরা 71-এর পরে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার আমাদের সুযোগ ছিল, 90-এও করার সুযোগ ছিল। আমরা কিন্তু এই ট্রেনগুলো মিস করে গেছি। আমরা কিন্তু এই আমলাতন্ত্র যেই সিস্টেমে আমাদের এই দেশটা চলছে, আমরা যদি খুব কোর থেকে চিন্তা করি, তাহলে মোটামুটি এটা 300 বছরের একটা সিস্টেম, যেই ব্রিটিশরা যেই সিস্টেমটা চালু করে গেছে। কাজেই এই সিস্টেমটাকে পরিবর্তন না করতে যদি পারি, 90-এর পরে যেমন আবার একটি
আসার প্রয়োজন হয়েছে। 24-এর আবার 34 বছর পরে গিয়ে আবার দেখা যাচ্ছে যে 2058 সালে গিয়ে বা আরেকটা করা লাগতে পারে। কাঠামোগত পরিবর্তন জরুরি। ধন্যবাদ। ইলিয়াস খান 30 সেকেন্ডে বলুন। 30 সেকেন্ড। আমি নির্বাচনী প্রক্রিয়া শুরু করা উচিত, সংস্কার কাজ চালানো উচিত, মানে একই সঙ্গে চালানো উচিত। এমন না যে নির্বাচনটা 3 মাসের মধ্যে হয়ে যাবে, আমি সেটা বলুন না আপনি। 30 সেকেন্ড। আমাদের বর্তমানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ বিএনপি সে জিনিসটা চাচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে সুন্দর একটি রাষ্ট্র গঠনের জন্য কাজ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ এখানেই শেষ করছি। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।